নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে অন্তত ৯৮ জনের প্রাণহানি, ২৯১ বিদেশি সহ নিখোঁজ প্রায় ৪০০। নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপন, জশ্নে জুলুসে মানুষের ঢল, শান্তি আর ঐক্যের বার্তা। নবীজির প্রেমে প্রেমান্বিত হয়, ইনশাআল্লাহ বাংলার জমিনে নয় সারা বিশ্বে মুসলমানরা আবারও মাথা উঁচু করে দাঁড়াবে। সবাই নবীর আশিক হন, প্রেমিক হন, নবীকে ভালোবাসুন। আইন শৃঙ্খলা উন্নতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের তাগিদ, পুলিশের মনোবল ফিরেছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। সংস্কার তারা করতে দিবে না, কারণ তারা একই ধরনের ক্ষমতা ভোগ করতে চায় যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা ভোগ করেছিল। মানবাধিকার আইন ফ্যাসিবাদ আমলের চেয়ে দুর্বল, রোববার গুম প্রতিরোধ দিবসে ১১ দলের পদযাত্রা। দুই বছরে উদ্ধার হয়নি লুট হওয়া হাজারেরও বেশি অস্ত্র, স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার ইতিহাস ঘিরে দুশ্চিন্তা। রংপুরে ৪ খুনের ঘটনায় নতুন মোড়, শুক্রবার ভোরে বান্ধবীর সাথে মেসেঞ্জারে কথা হয় আগামী চক্রবর্তীর। দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান, আমি সাবিহা নিগার দৃষ্টি। পুরো খবরে আছি আমরা। নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসে অন্তত ৯৮ জন নিহত হয়েছেন, ২৯১ বিদেশি সহ নিখোঁজ প্রায় ৪০০। ভোরে নেপালের উত্তরে রাসুয়া জেলার রাসুয়াগাধিতে আছড়ে পড়ে ভয়াবহ ঢল। ওই এলাকা দিয়ে তিব্বতের কৈলাস মানস সরোবরে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। এ শুধু বিপর্যয় নয়, মহাবিপর্যয়। এ দৃশ্য কোনো বলিউড হলিউড মুভির নয়। বুধবার ভোরে রাসুয়া জেলায় আকস্মিক বন্যার দৃশ্য। যমদূতের মতো এই পানির তোরে ভেসে গেছে মানুষ, ঘরবাড়ি, গাছপালা, সেতু, বিদ্যুৎ কেন্দ্র সহ পথে যা পড়েছে সব। এই রাসুয়াগাদি দিয়ে তিব্বতের কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাচ্ছিলেন শত শত তীর্থযাত্রী। পর্যটক ও তীর্থযাত্রী মিলিয়ে প্রায় ৪০০ জনের ওপর আঘাত হানে এই আকস্মিক বন্যা। এরপর থেকে অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে অধিকাংশই ভেসে গেছেন। নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয় রয়েছেন, আছেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও নেপালের নাগরিকরাও। আকস্মিক এই বন্যায় উদ্ধার অভিযানে তৎপর হয়েছে চীন ও ভারত। শি জিনপিং ও নরেন্দ্র মোদী এই ঘটনায় সমবেদনা জানিয়ে ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানোর কথা জানিয়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিপাত নিয়মিতভাবেই প্রাণঘাতী বন্যা ও ভূমিধসের সৃষ্টি করে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনাগুলোর ঘনত্ব ও তীব্রতা বেড়েই চলেছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব। নেপাল থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক সাজিদ সুমন। সুমন, দুর্গত এলাকার এখনকার চিত্রটা কেমন জানাবেন, আর অন্য কোনো দেশের সহায়তা এখন পর্যন্ত সেখানে পৌঁছেছে কিনা? জি ধন্যবাদ আপনাকে। নেপালে একটি ভূমিকম্প এবং তুষারপাতের পরে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৪০০-র অধিক পর্যটক নিহত হয়েছেন। এর মধ্যে ১০০ জনেরও বেশি নিহতের খবর পাওয়া গেছে, যার মধ্যে যুক্তরাজ্যের ১২ জন নাগরিক, ভারতীয় নাগরিক ১০৫ জনেরও বেশি, ৩৭ জন অনাবাসী ভারতীয় এবং ১৭ জন মালয়েশীয়, ৪ জন দক্ষিণ আফ্রিকান, ৩ জন আমেরিকান এবং একজন অস্ট্রেলীয় এবং একজন ডাচ নাগরিকের মৃত্যুর তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত
প্রায় উদ্ধার তৎপরতা ও চালিয়েছে নেপালের সেনাবাহিনী এবং স্থানীয় যেই উদ্ধারকারী ফায়ার সার্ভিস এবং বাহিনী যারা রয়েছে। এবং ইতিমধ্যে জানা গেছে যে চীন এবং ভারতীয় সহায়তায় উদ্ধার তৎপরতা অভিযান চলছে। এখন পর্যন্ত ভারতীয় বাহিনী এবং যে যৌথ বাহিনীর অভিযান তৎপরতা চলছে। এখন পর্যন্ত প্রায় ১৫০ জনেরও অধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। আহ, নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিমুরে ব্রুয়ে বেসি এলাকা এবং বেত্তাবিতে ব্যাপক প্রাণহানি এবং সম্পদহানির ঘটনা ঘটেছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে যে বন্যায় ত্রিশুলী বিদ্যুৎ প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে কাঠমান্ডু থেকে পোখরায় যারা আহ বাংলাদেশি যারা ভ্রমণে এসেছেন তারা এবং বিপুল সংখ্যক বাংলাদেশি পোখরায় আটকে পড়েছেন। যাদের যাতায়াতের একমাত্র যে রাস্তাটি রয়েছে যে পোখরা থেকে কাঠমান্ডু, সেই রাস্তাটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। যে কারণে বাংলাদেশি যে যে দর্শনার্থীরা নেপালে এসেছেন এবং পোখরায় যারা বিশেষত এসেছেন তারা বাংলাদেশে পৌঁছানোর মতো কোনো অবস্থায় তারা নেই। একমাত্র যে যোগাযোগের যে রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে বিমান যোগাযোগ ব্যবস্থা, এবং সেটিও খুবই ব্যয়বহুল। এবং স্থানীয় মুদ্রায় যদি আমি বলি আপনাকে যে ১৮,০০০ রুপিরও বেশি টাকার প্রয়োজন হবে পোখরা থেকে কাঠমান্ডুতে যেতে, এবং যেটি মার্কিন মুদ্রায় $১২০ বেশি। আমি জানিয়ে রাখতে চাই যে বেশিরভাগ দর্শনার্থী যারা এসেছেন তাদের পক্ষে এই $১২০ বা ১৮,০০০ যেই রুপি স্থানীয় নেপালি রুপি। জি সুমন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, নেপালে ভূমিধস এবং বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাচ্ছিলেন স্থানীয় সাংবাদিক সাজিদ সুমন। পরের সংবাদে যাচ্ছি। পাকিস্তানে সরকারি একটি হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আগুন নেভায় ইসলামাবাদ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। এসির কম্প্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ভোরের আবছা আলো তখনও স্পষ্ট হয়নি ইসলামাবাদের আকাশে। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের প্রসূতি ও নবজাতক বিভাগে ঘুমিয়ে নিষ্পাপ শিশুরা। কোনো শিশুর নাম রাখা হয়নি এখনও, কারো মুখে লাগেনি মায়ের প্রথম দুধের ছোঁয়া। তার আগেই হাসপাতালের হিমশীতল নিরাপত্তা ধসে ছাই হয়ে গেল ১৪টি তাজা প্রাণ। বুধবার স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ আগুন লাগে গায়নোকোলজি ওয়ার্ডে। এই ওয়ার্ডটি হাসপাতাল ভবনের ৪র্থ তলায় অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে মোট ১৬ জন শিশু ছিল। আমি আমার সন্তানের মুখটা দেখতে পারিনি। ওই বিল্ডিংয়ে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না, বের হওয়ার কোনো সঠিক পথও ছিল না, সব দরজা বন্ধ ছিল। ইসলামাবাদ পুলিশ বলছে যে কক্ষে নবজাতকদের রাখা হয়েছিল সেটির এসির বিস্ফোরণ থেকে সূত্রপাত ঘটে আগুনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। মর্মান্তিক এই ট্র্যাজেডি পুরো পাকিস্তানকে স্তব্ধ করে দিয়েছে। ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে প্রতিবেদন। তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ বিরোধী দলগুলো। একে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন পিটিআই নেতারা। তাদের দাবি স্বাস্থ্য খাতে দুর্নীতি ও চরম অবহেলায় এই শিশু মৃত্যুর জন্য দায়ী। স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে বিরোধী দল। মিলা খন্দকার, চ্যানেল 24। নানা আয়োজনে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবীর জন্ম ও ওফাতের দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, মিরপুর শাহ আলীর দরবার, রাজারবাগ সহ বিভিন্ন এলাকা থেকে বের হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। এ সময় মানবতা, শান্তি ও মুসলিম উম্মার ঐক্যের বার্তা তুলে ধরা হয়। আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার ছিঁড়ে মরুর বুকে
আলো হয়ে এসেছিলেন তিনি, যে আলোয় হেসেছে গোটা পৃথিবী। সর্বকালে সর্বশ্রেষ্ঠ সেই মানুষ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের দিন তাই পরম শ্রদ্ধায় ও ভালোবাসায় সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। তার সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে রাজপথে ছিল রাসূল প্রেমীদের ঢল। সোহরাওয়ার্দী উদ্যান, মিরপুর, শাহালির মাজার, রাজারবাগ সহ আশেপাশের এলাকা থেকে বের হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস বা আনন্দ মিছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে জন্মদিন, পবিত্র জন্মদিন, সেই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী জুলুস বাইর করছি। মানবতার রাষ্ট্র, মানবতার বিশ্ব গড়ার মাধ্যমে সমগ্র মানব মণ্ডলীকে মুক্তির লক্ষ্যে এগিয়ে আসার বার্তা দিতে চাই। দুনিয়ায় প্রাণাদিক পৃথিবীর এই শুভাগমনকে উদযাপনের জন্য আমাদের সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে, ইমানি দৃষ্টিকোণ থেকে এক হতে হবে। মিছিল শেষে দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও মুসলিম উম্মার ঐক্য কামনার কথা বলেন দেশ বিদেশ থেকে আসা আলেম ওলামারা। সহমর্মিতা, সম্প্রীতি, এগুলো হচ্ছে ইসলামের মূল। এগুলা যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদে ধারণ করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর থেকে হানাহানি, মারামারি, যুদ্ধ বন্ধ হবে না। The Prophet sallallahu alayhi wa alihi wa sallam is a ni'matul kubra, the greatest gift from Allah in our lives. শতাব্দীর পর শতাব্দী ঈদে মিলাদুন্নবী মুসলিম উম্মাকে স্মরণ করিয়ে দেয় মানবতার সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শকে। আর সেই আদর্শকে ধারণ করে বিদ্বেষহীন ও শান্তিময় সমাজ গড়া সম্ভব। এটি রাসূল প্রেমীদের সবচেয়ে বড় বার্তা। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। ধর্মীয় মর্যাদার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য মেনে বিশ্বের মুসলিম দেশগুলোতে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ইরাকের বিভিন্ন মসজিদে ছিল বিশেষ জিকির ও মিলাদ মাহফিল। ইয়েমেন, মিশর, সোমালিয়াতে রকমারি আলো ও ঐতিহ্যবাহী আয়োজনে শামিল হন লাখো মানুষ। দূরপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মহাদেশ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মতিথি উপলক্ষে উৎসবের আবহ। ইয়েমেনের রাজধানী সানায় পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে নেমেছে জনসমুদ্র। শহরের কেন্দ্রীয় স্কয়ারগুলো সবুজ পতাকায় ছেয়ে গেছে। লাখ লাখ মানুষের কণ্ঠে দুরুদ ও সালামের সুমধুর ধ্বনি। এই উপলক্ষটি কেবল লোক দেখানো কোনো প্রদর্শন নয়, এটি এমন একটি উপলক্ষ যা সকল ইয়েমেনবাসীকে একত্রিত করেছে। সমস্ত রাজনৈতিক বিভেদ এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিভেদ বিলীন হয়ে যায় এখানে। উপস্থিত প্রত্যেকে আল্লাহ রসুলের স্মরণে ঐক্যবদ্ধ হন। ইরাকের বাগদাদ ও কারবালা সহ বিভিন্ন ঐতিহাসিক শহরের মসজিদে মসজিদে আয়োজন করা হয় বিশেষ জিকির ও মিলাদ মাহফিলের। মিশরে দেখা যায় ফাতেমিয়া আমলের ঐতিহ্যবাহী মিলাদ মিষ্টান্ন সংস্কৃতির আমেজ। আল দারাসা এলাকার রাস্তায় সমবেত হন শত শত মিশরীয় সুফি। মসজিদ ও প্রধান প্রধান চত্বরগুলোতে রকমারি আলো, ঐতিহ্যবাহী খাবারের পসরা সাজিয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সাধারণ মানুষ। বহু বছর ধরে মিশরীয়রা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন করে আসছে এভাবে। মিশরের সকল সুফি তারকা, অনুরাগী ও মুসলমান সকলেই নবীর কাছে পথ নির্দেশনা চায়। উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার পবিত্র মিলাদুন্নবী উদযাপনে যোগ হয়েছে এক চমৎকার ঐতিহাসিক রূপ। দেশটির প্রাচীন কায়রোয়ান শহরকে কেন্দ্র করে জড়ো হন দেশ বিদেশের হাজারো পুণ্যার্থী। একইভাবে সোমালিয়াতেও পালিত হচ্ছে মহানবীর জন্মোৎসব। রাজধানী মোগাদিসু সহ বিভিন্ন অঞ্চলের সুফি দরগা ও মসজিদগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। মধ্যপ্রাচ্যের অনেক অংশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশ সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হচ্ছে। মিলা খন্দকার, চ্যানেল 24। আইন শৃঙ্খলার উন্নতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশের মানুষ খেয়ে পড়ে শান্তিতে থাকতে চায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মনোবল ফিরে পেয়েছে পুলিশের, পূর্ণ শক্তি নিয়ে অপরাধ দমনের চেষ্টায় আছেন তারা।
রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্ত্রী সন্তানসহ হত্যার ঘটনা স্তম্ভিত করেছে পুরো দেশকে। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকের বিস্তার নতুন করে ভাবাচ্ছে সবাইকে। ঈদে মিলাদুন্নবীতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলেও উঠে আসে রংপুর প্রসঙ্গ। দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে, না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা সুপ্ত করত। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে তাগিদ দেন রুহুল কবির রিজভী। বলেন, মানুষের চাওয়া বেশি কিছু নয়, তারা খেয়ে পরে শান্তিতে থাকতে চায়। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। কোন মাদক সেবী সেই সিন্ডিকেট যেই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। গত 6 মাসে প্রতিটি অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার কিংবা বিচারের আওতায় এনেছে আইনশৃঙ্খলা বাহিনী। দাবি করেন, পুলিশ হারানো মনোবল ফিরে পেয়েছে। রংপুরের একটি ঘটনার কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সবকিছু আপনারা জানেন। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। বাহিনীগুলোকে জনবান্ধব করে গড়ে তোলা এবং জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশ্বাস দেন মন্ত্রী। চান সবার সহযোগিতা, অন্তত তথ্য দিয়ে, সহযোগিতা দিয়ে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আগামী রোববার রাজধানীর শাহবাগ থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে 11 দলীয় জোট। সন্ধ্যায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। বৈঠকে সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান হামিদুর রহমান আজাদ। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। বলেন, গুমের সংস্কৃতি বন্ধ হয়নি এখনও। অভিযোগ করেন, মানবাধিকার নিয়ে ফ্যাসিবাদ সরকারের চেয়েও দুর্বল আইন করেছে বর্তমান সরকার। বলেন, এই আইনের খসড়ার মধ্যে ভবিষ্যতে গুমের সংখ্যা থেকেই যায়। এই গুম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে, এই সিদ্ধান্ত হয়েছে। সংস্কার তারা করতে দিবে না, কারণ তারা একই ধরনের ক্ষমতা ভোগ করতে চায় যেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতা ভোগ করেছিল। কিন্তু তাদের লক্ষ্য আর আমাদের লক্ষ্য আসলে এক ছিল না। আমাদের লক্ষ্য ছিল দেশের গণতান্ত্রিক রূপান্তর, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। তাদের লক্ষ্য ছিল হচ্ছে ক্ষমতায় যাওয়া।